দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপন হালদার। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকি, বিশ্লেষণ করে থাকি এবং বিশ্লেষণের জন্য তিনজন অতিথি আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শুরুতেই সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সর্বডানে আছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি সাকওয়াত লিটন। এরপরে আছেন মাই টিভির প্রধান বার্তা সম্পাদক আলম রায়হান এবং আমার ঠিক পাশে রয়েছেন আওয়ামী লীগ নেতা শফি আহমেদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আলোচনা শুরু করব, তবে রাত 10টার নিউজ 24 এর শিরোনাম দেখে আসব। জার্মানির পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিক নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনীতে অংশ নেবেন আজ। নতুন দায়িত্ব চ্যালেঞ্জিং বললেন সিইসি, সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার। খালেদা জিয়াকে জেলে পাঠানোর চিন্তা নেই জানালেন কাদের, নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই বললেন তোফায়েল। এবং খালেদা জিয়াকে কারাগারে পাঠালে দেশ বেসামাল হবে, হুমকির মুখে পড়বে গণতন্ত্র, হুঁশিয়ারি বিএনপির। দর্শক, নিউজ 24 এর রাতের শিরোনামগুলো দেখছিলাম। এবার অন্যান্য টেলিভিশনের শিরোনাম দেখে আমরা আলোচনা শুরু করব। পদ্মা সেতু নিয়ে টানাপোড়েন সম্পর্কে প্রভাব ফেলবে না, আগামীতে বড় প্রকল্পে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনী প্রধান চ্যালেঞ্জ, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বললেন প্রধান নির্বাচন কমিশনার। শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি, বর্তমান সরকারের অধীনে নির্বাচন বললেন তোফায়েল। বরিশালের কাউনিয়ায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধার মুখে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, গুলি, আহত অন্তত 20 জন, আটক 5। খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে নির্বাচনের পরিকল্পনা নেই বলছে আওয়ামী লীগ, আগামী নির্বাচনে ভোটিং প্রস্তাবের সমালোচনা বিএনপি। নতুন ইসি নিয়ে বিএনপির অভিযোগের ব্যাপারে মন্তব্য নেই সিইসির, আবারও বললেন সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু নির্বাচন করাই প্রধান চ্যালেঞ্জ। এবং 4 মাস পর রাখাইন রাজ্যে সেনা অভিযান বন্ধ ঘোষণা মিয়ানমারের, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারীরা তুলে ধরলেন ধর্ষণের ভয়াবহতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো রাজধানীর 7 কলেজ, সেশন জট কমবে আশা উচ্ছ্বসিত শিক্ষার্থীদের। এবার স্বাধীনতা পদকের জন্য 16 ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত, প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে বিমান বাহিনী। অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে বরিশালের সংঘর্ষ, ঘর থেকে বের করে পুলিশের মারধর। ছবি তুলতে গিয়ে লাঞ্ছিত যমুনা টিভির ক্যামেরা পার্সন। ইসির পর বিএনপির ভাবনা এখন নির্বাচনকালীন সহায়ক সরকার। এরই মধ্যে তৈরি হয়েছে রূপরেখা। রাজনীতির আলোচনায় সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খালেদা জিয়ার মামলা। আর্থিক খাতের অনিয়মে ম্লান হচ্ছে সরকারের অর্জন, সংসদে সালমা ইসলাম এমপি, ঋণ খেলাপিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। সিলেটে দুদক কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় মামলা, আসামি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মচারী। আবারও জঙ্গি হামলার শিকার হলো পাকিস্তান, সিন্ধু প্রদেশের একটি মাজারে বোমা হামলায় নিহত অন্তত 50 জন, আহত শতাধিক। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শশীকলা মনোনীত পলানিস্বামী। 15 দিনের মধ্যে আস্থা ভোটে প্রমাণ দিতে হবে সংখ্যাগরিষ্ঠতার। দর্শক, নিউজ 24 এর প্রধান শিরোনামগুলো দেখার পর আমরা অন্যান্য টেলিভিশনের শিরোনামগুলো দেখলাম। এবার আমরা ফিরবো আলোচনায়। প্রধান নির্বাচন কমিশনার অন্য কমিশনারদের নিয়ে আজকে জাতীয় স্মৃতিসৌধে
শ্রদ্ধা নিবেদন করেছেন, যেটি একটি বড় ধরনের আনুষ্ঠানিকতা। সবাই শপথ গ্রহণের পর সেখানে ছুটে যান এবং নতুন দায়িত্ব পালনে একটু অঙ্গীকার ব্যক্ত করেন। সিসি আজকেও বলেছেন যে নতুন দায়িত্ব একটি চ্যালেঞ্জিং বিষয় এবং সাংগঠনিক দায়িত্ব, সাংবিধানিক যে দায়িত্বটি উনি সুচারুভাবে পালন করবেন এটা অঙ্গীকার করেছেন। এবং একইভাবে তিনি বলেছেন যে সব দলকে নিয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন অনুষ্ঠান করাই এই কমিশনের প্রধান চ্যালেঞ্জ। আমরা সিসির বক্তব্যটি দেখে এসে আলোচনা শুরু করব। অবশ্যই চ্যালেঞ্জিং, অবশ্যই আমরা আন্তরিকভাবে কাজ করব যাতে সার্থকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি। তারা কেন বলেন, কিভাবে বলেন না তাদের ব্যাপার, এখানে আমাদের কোনো মন্তব্য বা ক্রিয়া প্রতিক্রিয়া কিছুই নেই। অনেক ধন্যবাদ। আমরা সিসির বক্তব্য দেখছিলাম, আপনার প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। জনাব হুদা, যিনি দায়িত্ব গ্রহণ করেছেন গতকাল, আজকে স্মৃতিসৌধে গিয়েছেন, উনি যে প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করলেন সেই হিসেবে আমি ওনাকে সৌভাগ্যবান বলতে পারছি না। ওনার পূর্বসূরি যিনি ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, আমি ওনাকে সৌভাগ্যবান হিসেবে আখ্যায়িত করেছিলাম। কারণ কাজী রকিবউদ্দিন আহমেদ যে ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়েছিলেন, ওই ইলেকশন কমিশনের ভাবমূর্তি ওই সময়ে ছিল অনেক অনেক উপরে। ওই ইলেকশন কমিশন 2008 সালের 29শে ডিসেম্বর যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে পেরেছিল, এর পরবর্তীতে আরও অনেকগুলো নির্বাচন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারার পরে ওই নির্বাচন কমিশনের যে অবস্থায় ছিল সেই জায়গায় এসে দায়িত্ব নিয়েছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে গত 5 বছর নির্বাচন কমিশনের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সবাই জানে। এবং সেই নির্বাচন কমিশনের দায়িত্বে আসলেন এই নতুন নুরুল হুদা সাহেব। তো সেই জন্যই বলছি যে আমি আসলে ওনাকে সৌভাগ্যবান ব্যক্তি বলতে পারছি না, কারণ উনি এমন একটা কমিশনের দায়িত্ব নিলেন যে কমিশনের ভাবমূর্তি আসলে এখন তলানিতে। ওইখান থেকেই তাকে কমিশনকে টেনে তুলতে হবে। তার সামনে কিছু আপনার পরীক্ষা আছে, ওই পরীক্ষাগুলোয় যদি উনি ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে জনগণের মাঝে তার ভাবমূর্তি কিছুটা ফিরে আসবে। যেমন সামনেই আছে কিছু স্থানীয় সরকার নির্বাচন, একটা গাইবান্ধা একটা বাই ইলেকশন আছে, এরপরে আবার আপনার যদি পরবর্তী বছরে যান 2018 সালে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আপনার রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট। এই নির্বাচনগুলো যদি উনি ভালোভাবে করতে পারেন, এই নির্বাচনগুলো যদি বিশ্বাসযোগ্য হয়, এই নির্বাচনগুলো যদি গ্রহণযোগ্যতা পায় জনগণের কাছে, তাহলে উনিও ওনার এই নির্বাচন কমিশনের ভাবমূর্তি এখন যে অবস্থায় আছে সেই জায়গা থেকে উনি কাটিয়ে উঠতে পারবেন। তবে এখন একটা বড় প্রশ্ন কিন্তু রয়ে গেছে, দেশের রাজনীতি। নির্বাচন কমিশন একার পক্ষে কিন্তু একটা ভালো নির্বাচন উপহার কখনোই দিতে পারে না। এখানে অনেকগুলো উপাদান জড়িত, রাজনীতি আছে, প্রশাসন আছে। এখন রাজনীতি এবং প্রশাসন কিভাবে অ্যাক্ট করবে, তারা কিভাবে রিয়্যাক্ট করবে, সেগুলো বিষয়ের উপরে নির্ভর করছে এই কমিশনের ভবিষ্যৎ কি। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি একটি দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের যে 2টি দুর্নীতি মামলা রয়েছে সেটি রায়কে কেন্দ্র করে অর্থাৎ তাকে কারাগারে পাঠানো হবে কি হবে না, এটি নিয়ে প্রধান 2 রাজনৈতিক দলের মধ্যে একটি বাকবিতণ্ডা বা রাজনৈতিক বক্তব্য পাল্টাপাল্টি একটি বার্তা আমরা দেখতে পাচ্ছি। যেন সরকার পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানোর কোনো চিন্তা ভাবনা নেই। এদিকে আজকে আবার দেখলাম বিএনপি নেতাদের হুঁশিয়ারি, পাঠালে দেশে একটি বেসামাল পরিস্থিতির দিকে যাবে। দেখুন, সরকারি দলের একজন নেতা যে কথা বলেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। জেলে পাঠানোর চিন্তা ভাবনা যদি না এইভাবে বলা যায়, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা এখন বিচারাধীন রয়েছে। যদি দুর্নীতি উনি করেছেন এটা প্রমাণিত হয় তাহলে তার জেল জরিমানা হবে। তো জেল জরিমানা হলে আপনি জেলে পাঠাবেন না, আপনার পাঠানো না পাঠানোর উপর কিছু ডিপেন্ড করছে। কিন্তু বিএনপির অভিযোগ কিন্তু এটা একটা রাজনৈতিক মামলা, কোর্ট ডিসাইড করবে, তাই তো? যখন সরকার তরফ থেকে ওইভাবে বলা হয়, বক্তব্যটা কিন্তু এভাবেও আসতে পারতো, যেটা বিচার বিভাগের বিষয়, মামলাটা বিচারাধীন। যদি উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে উনি খালাস পাবেন, যদি নির্দোষ প্রমাণ করতে না পারেন, যদি দোষী প্রমাণিত হয় তাহলে কোর্ট উইল ডিসাইড দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন। এটাই বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা একজন নেতার বক্তব্য শুনলাম যে তাকে জেলে পাঠানোর কোনো চিন্তা ভাবনা আমার নাই। এই বক্তব্যগুলোই আসলে একটু কনফিউজিং বক্তব্য। পলিটিক্যাল বক্তব্যগুলো এমন হওয়া উচিত নয় যে বক্তব্যগুলো নিয়ে অনেক ধরনের সংশয় সন্দেহ দেখা দেয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে মূল অভিযোগটি হচ্ছে এটি একটি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। আমাদের এখানে একজন রাজনীতিবিদ উপস্থিত আছেন, আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই অনেক ধরনের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, তাই তো? কিন্তু দেখেন, একমাত্র এরশাদ সাহেব বাদে বাকি কোনো পলিটিশিয়ানের কিন্তু ওইভাবে কনভিকশন হয়নি।
একমাত্র জেল খাটা পলিটিশিয়ান হচ্ছে এরশাদ সাহেব। আর যখন যারই মামলা হয় সেই মামলাগুলোকে প্রথম থেকেই কিন্তু ওই পক্ষ বলে আসে যেটা হচ্ছে এগুলো রাজনীতিকভাবে হয়রানি করার মামলা। সব মামলা কিন্তু রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা নয়। কিছু কিছু মামলার কিন্তু আপনার মেরিট থাকে, কিন্তু যখন এগুলো হচ্ছে যারা সরকারে থাকে তারাও মামলাটাকে দেখে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে, আবার যখন যাদের বিরুদ্ধে মামলা করা হয় তারাও ওইটাকে ডিফেন্ড করার চেষ্টা করে হচ্ছে এটাকে পলিটিক্যালি হচ্ছে আপনার মোটিভেটেড কেস হিসেবে। যে কারণে আপনার পলিটিশিয়ানদের বিরুদ্ধে যত কেসই হয় না কেন সেই কেসগুলো হচ্ছে আপনার একটা রাজনৈতিক কালার দিয়ে মামলার যে মূল মেরিটগুলো থাকে সেই মেরিটগুলো আসলে ডাইলিউটেড করে দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আলম রায়হান, আপনার কাছে এই সূত্র ধরে আসতে চাই, প্রধান দুই রাজনৈতিক দল যখন পাল্টাপাল্টি বক্তব্য করছেন এবং তারা নির্বাচনে অংশ নেবেন কি নেবেন না এমন হুঁশিয়ারিও আমরা দেখতে পাচ্ছি, এমন অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেন এই নতুন দায়িত্ব একটু চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জ তিনি কীভাবে মোকাবেলা করতে পারেন বলে আপনার মনে হয়? এখানে একটা বিষয় আছে, আমি কিন্তু লিটন ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। ওনার শুরুটা একটা বিপজ্জনক অবস্থার ভিতরে সে শুরু করেছেন এবং বিষয়টি উনিও অনুধাবন করেছেন এবং পাবলিক করেছেন যে আমি চ্যালেঞ্জিং বিষয়ে আছি। প্রত্যেকটি কাজে চ্যালেঞ্জ থাকে, কিন্তু ওনার জন্য চ্যালেঞ্জটা একটু বেশি। নির্বাচন সুষ্ঠুভাবে করা, সকলকে এই ইলেকশনের ফোল্ডে আনা, এটা একটা বিষয় আছে। কিন্তু ওনার টোটাল লাইফ যদি আপনি ফলো করেন, ওনার শুরু থেকে চাকরি জীবন, ব্যক্তি জীবন, ছাত্র রাজনীতির জীবন, উনি কিন্তু নীরবে কাজ করার একটি ক্ষমতা কিন্তু ওনার ভিতরে আছে। উনি দেখবেন যে কথা অনেক কম বলেন, উনি খুব জোর দিয়ে কথাটা বলতে চান না, কিন্তু উনি খবর নিয়ে দেখবেন উনি কাজটা খুব জোর দিয়ে করেন। অতএব এটি ওনার একটি সুবিধার একটি জায়গা। আরেকটি সুবিধার জায়গা হচ্ছে যে গত ইলেকশন কমিশন শুরুটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু মাঝখানে দেখবেন এলোমেলো অনেক ঘটনা আছে যে তার কলঙ্কের দায় তাকে নিতে হয়েছে। কারণ বড় যে রাজনৈতিক দল বিএনপি সে ইলেকশন থেকে দূরে ছিল বিধায় ও ইলেকশন নিয়ে কোশ্চেন তো উঠতেই পারে এবং সঙ্গত কারণে উঠেছে, এবং এর দায় কিন্তু অনর্থকভাবে ইলেকশন কমিশনের উপরে পড়েছে। নতুন ইলেকশন কমিশন না, গতটায় পড়েছে, যে বিগতটায় পড়েছে যে এই ব্যর্থতা ইলেকশন কমিশনের, কিন্তু প্র্যাকটিক্যালি তো তা না। কিন্তু এই ইলেকশন কমিশন স্থানীয় পর্যায়ে নির্বাচন আপনারা দেখবেন, আমার নিশ্চিত ধারণা যে ওনার ব্যক্তিগত বা ওনার যে কমিশনের যে ক্যাপাসিটি, গভর্নমেন্টের যে ইচ্ছা, গভর্নমেন্টের রাজনৈতিক কৌশল, সব কিছু মিলিয়ে স্থানীয় সরকারের ইলেকশনগুলো উনি সঠিকভাবে করতে পারবেন। এক, এরপর যখন জাতীয় ইলেকশন যেটি নিয়ে আসলে আলোচনা, সেখানেও যদি যে বড় দল গতবার বাইরে ছিল, কোনো বিবেচনায় কোনো কারণে এই কাজটি সম্ভবত তারা এবার করবেন না। অতএব এবার আমরা একটা শক্ত ইলেকশনের জন্য, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশনের জন্য ওয়েট করব। যখন সকলে অংশগ্রহণ করে ওই ম্যানেজমেন্টটাই ইজি হয় এবং সাফল্য ব্যর্থতার ভাগটা থাকে, কিন্তু কিছু করলাম না, নপুংসক ভাবটা থাকে না, সেইটা ইলেকশন কমিশনের হবে না। বিশাল একটি সুবিধার অবস্থানে আছে। বিগত নির্বাচন কমিশন কিন্তু শেষ যে সংবাদ সম্মেলনটি করেছিলেন সেখানে সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন যে 5 জানুয়ারি নির্বাচনকে ইঙ্গিত করেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়েছে সব দলকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু বিএনপি যখন অংশ নেয়নি তখন বলেছেন উনি ইটস এ পলিটিক্যাল গেম, যেখানে ফাঁকা মাঠে সরকার বা ক্ষমতাসীন দল দেবেই পলিটিক্যাল গেম, ওখানে কিছু করা ছিল না। বর্তমান কমিশনের চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করতে হবে? এই রকম পরিস্থিতি বর্তমান কমিশনকে ফেস করতে হবে না। কোন কোন দিক বিবেচনা? আমার নিশ্চিত বিশ্বাস, নিশ্চিত অ্যানালাইসিস, এবং এই শফিক ভাই ভালো বলতে পারবে যেহেতু উনি রাজনীতির ছাত্র, রাজনীতি করেন, আইনের ছাত্র, উনি মানে একদম পরিপূর্ণ সময় পলিটিক্সের ভিতরে আছেন। ওনার বিশ্লেষণটা আমরা শুনবো এবং দর্শকরা শুনবে। এবার যদি কোনো কারণে, কোনো বিবেচনায় বিএনপি যদি ইলেকশনের বাইরে থাকতে চায় কোনো পরিস্থিতিতে, তাহলে বিএনপির অবস্থা কি হবে উনি ভালো বলতে পারবে। যদি উনি আওয়ামী লীগ নেতা, এটা ভালো বলতে পারবে। আমি এখন ওনার কাছে আসি। ওনার কাছে যাওয়াই ভালো মনে হয়। যে একটি নির্বাচন কমিশন অনুষ্ঠানে আমাদের দুইজন অতিথি বলছিলেন যে শুধু নির্বাচন কমিশনের পক্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়, রাজনৈতিক দলগুলোকে যেমন সদিচ্ছা থাকতে হবে, প্রশাসনকে সদিচ্ছা থাকতে হবে, সবার সহযোগিতা নিয়েই আসলে নির্বাচন কমিশন
পক্ষে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সেক্ষেত্রে ক্ষমতাসীন দলের একজন নেতা হিসেবে আপনি কিভাবে সব দলকে নিয়ে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে পারে বলে আপনি মনে করছেন? আমাদের এই নির্বাচন কমিশন একটা চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করতে পারবে কিনা, এই যে বিষয়টা, এটা আমাদের দেশের কনটেক্সটেই বিবেচনা করি আমরা। অন্যান্য দেশগুলিতে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন আইনগতভাবে সাংবিধানিকভাবে গভর্নমেন্ট ফর্মালিটিতে গভর্নমেন্ট থাকে এবং সে রুটিন ওয়ার্কের বাইরে আর কোনো কাজ করে না। নির্বাচন কমিশনই সব ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলি হ্যান্ডেল করে। তা আমাদের এখানেও রেওয়াজটা সেরকমই ছিল, কিন্তু আমাদের অতীত সুখকর না। সেহেতু এই যথার্থভাবে দুইজন বলেছেন যে 2008-এ যে নির্বাচন হয়েছে, সেই 8-এর নির্বাচন আর 2005-এর নির্বাচন 14 নির্বাচন এক না। এখন নির্বাচন কমিশন যদি মনে করে যে সে অল পার্টিকে অ্যাকোমোডেট করবে, এটা নির্বাচন কমিশন তার পক্ষে এটা সম্ভব না, কারণ হচ্ছে এটা পলিটিক্যাল বিষয়। আর শফিক ভাই, এটা নির্বাচন কমিশনের কাজও না, এটা তার কাজও না, তাই না? এটা তার কাজও না এবং সেটা হ্যান্ডেল করতেও পারবে না। এখন পলিটিক্যাল টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা রাজনৈতিক দল সাংবিধানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটি স্বাভাবিক। তো বিগত নির্বাচনে যে কারণে পারে নাই, সেটা রাজনৈতিক কারণ, এবং সেটা অংশগ্রহণ না করতে পারার কারণে বা না করার কারণে বা ভুল করার কারণে বা সেই ট্রেন মিস করার কারণে আজকে বিএনপির কিন্তু ত্রাহি ত্রাহি কন্ডিশন। তা এখন একটা নতুন নির্বাচন কমিশন এসেছে, একটা চ্যালেঞ্জিং মুহূর্তে দায়িত্ব পালন করে, দায়িত্ব পালন না করে যদি কেউ বলে যে আমি সাকসেসফুল, সেটা তো আর হবে না, তাকে বোঝাতে হবে। তো এই যে স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলি, এইগুলি খুব একটা ফ্যাক্টর না। আগামী 2019-এ যে নির্বাচন, সেটাই হচ্ছে ফ্যাক্টর। তো সেই নির্বাচনে এখন এই নির্বাচন কমিশন তার আইনের মধ্যে যে আওতায় সে তার কতটুকু গার্ডস নিয়ে সে চলতে পারবে, উনি চলতে পারবে। এমনি আলম রায়হান যেটা বলছে যে ব্যক্তিগত জীবন, আমি তা না, ফ্রিডম ফাইটার, আমি সেই দিক থেকে বলতে পারি যে ফ্রিডম ফাইটারের তো সেটুকু কারেজ থাকা দরকার আছে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করা। আর পরবর্তীতেও বিভিন্ন সময় চাকরি করেছেন, চাকরি এক পর্যায়ে ওনার চাকরি থেকে বাধ্যতামূলক অবসরও দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু সে ফাইট করেছে, সেখানে তার অবস্থানটা লড়াই করে জিতেছেন। হ্যাঁ, সেই সমস্ত জীবনের ঘাত প্রতিঘাতের অভিজ্ঞতা তার রয়েছে। তো শুধু এইটা না, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সরকার হয়তো এতটা চাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে এই যারা কর্মবৎসল লোক, তারা তার চেয়ে বেশি করছে আর কি। এটাই হয়, যতগুণ রাজা তার শতগুণ পারিষদ। তা আমার কথা হচ্ছে যে আমরাও চাচ্ছি, আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে 2019-এর নির্বাচন হবে নারায়ণগঞ্জের নির্বাচনের মতো। এই তো রিসেন্টলি কথাটা বলেছেন, 2019-এর নির্বাচন হবে নারায়ণগঞ্জের নির্বাচনের মতো। তো নারায়ণগঞ্জের নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তুলে নেই, সুন্দর নির্বাচন না তুলেছিল, কিন্তু তুলেছিল, বাট কেউ গ্রহণ করে নাই, কেউ গ্রাহ্য করে নাই, গ্রাহ্য করে নাই। তো বিএনপির দুই একজন নেতা স্পোকসম্যান আছেন যারা প্রতিদিনই গায়ে। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে শফি আহমেদ, যেমনটি হয় যে বিরোধী পক্ষ থেকে বারবারই বলা হয় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না, আর সেই ক্ষেত্রে ক্ষমতাসীন দল উপরেই দায়টা বেশি চাপানো হয়। সেক্ষেত্রে আপনাদেরও একটা ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটা আপনি কি আশা করছেন যে ক্ষমতাসীন দলের থেকে সেই যথাযথ দায়িত্বটি পালন করা হবে? এটা হচ্ছে অবশ্যই এটা একটা ম্যানুভারিং, পলিটিক্যাল ম্যানুভারিং, এটা দর কষাকষি, এটা বিরোধী দলের দিক থেকে সরকারের উপর চাপ প্রয়োগ করবে, এবং জনগণ কিন্তু বিরোধী দলের কথাটা বেশি মনোযোগ দিয়ে শুনে, সরকারি দলের কথাটা কিন্তু জনগণ কম মনোযোগ দিয়ে শুনে। সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু বিরোধী দল কি বলছে, কিন্তু আমি বিরোধী দলের যে দু একজন স্পোকসম্যান আছেন যারা কথা বলছেন, তাদের কথাবার্তা প্রতিদিন তারা এমন আজগুবি, এমন আধ্যাত্মিক কথা বলছেন যে কি বলছেন, যে মানে এই যে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির উপরেও দেখলাম যে বিএনপির স্পোকসম্যান একটা গায়েবী কথা বলেছেন। হ্যাঁ, যে কানাডার আদালত কি রায় দিল, এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় না। তা এটা কি দেশের ভাবমূর্তি, দেশের ইজ্জত, দেশের মানুষের ইজ্জত, সাধারণ জ্ঞানের মধ্যে তো এটা পড়ে না। আমি বলছি যে বলতে হচ্ছেন যে ক্ষমতাসীন দলের যে সহযোগিতা করার যে মনোভাব থাকবে, সেটি শুধু আওয়ামী লীগ নয়, সেটি বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য সব রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। আমি বলছি যে বিএনপি হচ্ছে সংসদের বাইরে বৃহত্তম বিরোধী দল, আমি স্বীকার করি আর না করি, মানি আর না মানি, একটা রিজনেবল, একটা কাউন্টেবল পার্সেন্টেজ দেশের মানুষের সমর্থন তাদের প্রতি আছে। সেটা আমার পছন্দ হতে পারে, আমার পছন্দ নাও হতে পারে, এটা ধরে নিয়েই আমাকে। তো আমি চাই, সরকার চায়, আমাদের দল চায় যে
একটা অ্যাকোমোডেটিভ ইলেকশন, তারা আসুক। এখন গতবার যেটা ছিল যে তাদের সাথে জামাত, এখন জামাত যেহেতু নিবন্ধিত না, জামাত হয়তো তাদের মধ্যে দিয়ে প্রার্থী দিবে অথবা ভিন্ন কোনো পন্থায় আসবে। তো আমি বলছি যে বিএনপি এই পথটা হারিয়েছে গতবার। এখন আগামী নির্বাচনে এই যে খালেদা জিয়ার মামলা মোকদ্দমা নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এটা শুধু আমাদের দেশে না, এইটা বিরোধী দলের নেতাদের নামে সবসময় কম বেশি মামলা মোকদ্দমা থাকে। এখন বেগম জিয়ার নামে যে সমস্ত মামলা আছে, এখন মামলাগুলি চালাবে কোর্ট, মামলাগুলি কোর্ট চালাবে। কোর্টের যে প্রসেস, এই যে এক একটা মামলা মাসের পর মাস, মাসের পর মাস, মানে আইনি কুটচালের মধ্য দিয়ে তারা যে বিলম্বিত করতেছে, আইন মামলা তো এখনো ট্রায়ালেই ওঠে না। আজকে বিচারকের প্রতি অনাস্থা, কালকে অসুস্থ, পরশুদিন আরেকটা কিছু সমস্যা, তার উচ্চ আদালতে রিট ইত্যাদি ইত্যাদি দিয়ে এইভাবে 8 বছর, সরকার তো 8 বছর ক্ষমতাসীন, তো অনেক সময় এখন মামলা ট্রায়ালে উঠে নাই। তো আমার কথা হচ্ছে যে আমি এমনি অ্যানালাইজ করি, বেগম জিয়া সংক্ষেপে বলতে আমরা একটু বিরতিতে যেতে চাই। বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন, তো উনি যদি কোনো কারণে কনভিক্টেড হয়ে যান কোর্টে, কোনো কারণে যদি হয়ে যান কনভিক্ট, উনি গিলটি ফাউন্ড হন, তাহলে ওনার পার্টির হাল ধরার তো নিশ্চয়ই কেউ থাকবে। বঙ্গবন্ধু বছরের পর বছর কারাগারে ছিলেন, তো এই দল কি চলে নাই? বা অন্যান্য রাজনৈতিক নেতারা ছিলেন, দল কি চলে নাই? তাই বলছি এটার জন্য শফিকের সাথে একটি জিনিস মানে সংক্ষেপে অ্যাড করি। উনি যদি সাজাপ্রাপ্ত হন, ওনাকে যদি জেলে যেতেও হয়, তারপরও দাদা আপনি নিশ্চিত থাকেন তার বিএনপি নির্বাচনে যাবে, বিএনপির অস্তিত্বের কারণে। অতএব কে জেলে গেল কে গেল না, এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। কিন্তু সেক্ষেত্রে তো আইনি একটু বাধ্যবাধকতা রয়েছে, 2 বছর কারাদণ্ড সে করবে না, অন্য লোক করবে, মানে খালেদা যে জেলে থাকবে, কোনো সমস্যা নাই তো। এটা কিন্তু ট্রায়াল কোর্টের জাজমেন্টের পরেও ওইটাই আপনার ফাইনাল না। ট্রায়াল কোর্টের পরে ওনারা আপিলে হাইকোর্টে যেতে পারবেন, হাইকোর্টে যদি ওনাদের কাঙ্ক্ষিত বিচার না পান, আবার অ্যাপিলেট ডিভিশনে যেতে পারবেন। লং প্রসেস। অতএব আগামী ইলেকশনে আপনারা এটা হ্যাম্পার করবেন না। শফি ভাই একটা বিষয় যেটা বলছেন, যেটা হলো বঙ্গবন্ধুর রেফারেন্সে জেলে যাওয়ার। দেখেন ওই সময়ের পলিটিক্স, ওই সময় যারা পলিটিশিয়ান ছিলেন আর এখনকার পলিটিশিয়ান যারা হবে না, এখনকার পলিটিশিয়ানরা জেলে যেতে কিন্তু প্রচন্ড ভয় পায়। পলিটিশিয়ান হয়ে যে জেলে যেতে ভয় পায়, পলিটিক্স করবে কেন? আবার জেলে যাওয়ার ক্ষেত্রে কোন অবস্থাতে বঙ্গবন্ধুর সঙ্গে কারো আলোচনা করা যাবে না, সে তো রেডি থাকতো। নেতারা ভয় পায় কেন? এখন আপনি যাদেরকে আপনি নেতা দেখছেন, আমাদের নেতাই তো রাজনৈতিক নেতারা কিন্তু ভয় পায় না। শফি আহমেদ সে কি কখনো ভয় পেয়েছে না? রাজনৈতিক নেতারা কখনো ভয় পায় না, ভয় পায় হাইব্রিড শব্দ আমি ব্যবহার করবো না, ওই যারা বিভিন্ন কারণে সরকারের মধ্যে আসে ফায়দা লোটার জন্য রাজনৈতিক আবরণে, তারাই এই সমস্ত বিষয় নিয়ে বেশি চিন্তা করে। ধন্যবাদ। এই পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিউজ রুম সংলাপের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে। বিরতির পর আমরা আলোচনা করব মিউনিখ নিরাপত্তা সম্মেলন উদ্বোধন আজকে, এবং সেখানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। তিনি এখন জার্মানির পথে রয়েছেন এই বিষয়টি নিয়ে। সেখানে উল্লেখযোগ্য রোহিঙ্গা সংকটের বিষয়টি উঠে আসবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে। এই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন, ফিরছে শীঘ্রই। দর্শক, নিউজ রুম সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে 3 জন অতিথি আছেন, শফি আহমেদ, আলম রায়হান এবং সাখাওয়াত লিটন। সাখাওয়াত লিটন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানিতে 4 দিনের সফরে যাচ্ছেন, এবং আগামীকাল অর্থাৎ আজকে শুক্রবার মিউনিখে যে নিরাপত্তা সম্মেলন হতে যাচ্ছে, সেখানে 20টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন, এবং সেইখানে প্রধানমন্ত্রী উদ্বোধনী পর্বে অংশ নেবেন। এবং সেই জায়গাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে রোহিঙ্গা সংকট এটার সমাধান এবং বাংলাদেশে আশ্রয় দেয়া নিয়ে এই বিষয়টি প্রধানমন্ত্রী সেখানে তুলবেন। এই বিষয়টি নিয়ে আপনার আগাম মূল্যায়ন? এটা নিঃসন্দেহে সরকারের কূটনৈতিক একটা ভালো উদ্যোগ। কারণ হচ্ছে রোহিঙ্গা যারা আমাদের দেশে চলে এসেছে অলরেডি, তাই তো, এগুলোকে তো আপনি পুশব্যাক করতে পারবেন না। হিউম্যানিটেরিয়ান একটা গ্রাউন্ড আছে, ওইখানে পুশব্যাক করলে ওরা আবার ওই নির্যাতনের মধ্যেই পড়বে। তাহলে হচ্ছে আপনার কি করতে হবে, আপনার মায়ানমার সরকারের উপরেই ইন্টারন্যাশনালি আপনার নানাভাবে প্রেশার তৈরি করতে হবে।
যাতে মায়ানমার সরকার এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় এবং যেভাবে বলা হচ্ছে তাদের যেন নাগরিকত্ব দেওয়া হয়, তারা যাতে মায়ানমারের নাগরিক হিসেবে সে দেশে বসবাস করতে পারে, তাদের যে ল্যান্ড আছে, তাদের যে টেরিটরি আছে, সেই এলাকায় যাতে তারা নির্বিঘ্নে থাকতে পারে। তো সেটা করতে হলে বাংলাদেশ এককভাবে এটা করতে পারবে না, কারণ মায়ানমার সরকার বাংলাদেশের কথাকে ওইভাবে তারা গণনায় নিবে না, গুনবে না। তাহলে যেটা করতে হবে, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক সম্প্রদায়কে যদি আপনি সাথে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যদি আপনি মায়ানমার সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে পারেন, তাহলে এটা একটা কাজ করবে। কারণ এখন যে মায়ানমার, এই মায়ানমার আজ থেকে 5 বছর আগের মায়ানমারের সাথে কিন্তু এই মায়ানমারের অনেক তফাৎ আছে। আগের মায়ানমার ছিল একটা রেজিমেন্টেড, যখন মিলিটারিরা ছিল তখন হচ্ছে সারা বিশ্বে কি হচ্ছে এগুলোর তারা ধারতো না। পরবর্তীতে এসে এই রিসেন্ট সময় এসে তারা কিন্তু অনেকটা ওপেন হয়েছে, একটা ইলেকশন হয়েছে, একটা ডেমোক্রেটিকলি, প্রশ্ন থাকতে পারে কতটুকু ডেমোক্রেটিকলি গভর্নমেন্ট, বাট তারা এখন হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটা সম্পর্ক বজায় রেখে চলতে চায়। তো সেজন্য হচ্ছে আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে যে আপনার জার্মানির মিনি কনফারেন্সে প্রসঙ্গটা তোলার পরে যদি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনভলভ করতে পারে, ইন্টারন্যাশনাল কমিউনিটির মাধ্যমে যদি মায়ানমার সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে, তাহলে এখান থেকে একটা সুবিধা পাওয়া যাবে। ধন্যবাদ। আলম রাহেন, আপনার মূল্যায়ন? আমি এরকম মনে করি আসলে যে আমরা কিন্তু এগোচ্ছি এই সংকট নিয়ে, আর রোহিঙ্গা সংকট যত না, তার সঙ্গে আমাদের দেশের থেকে দিক থেকে কিন্তু আসলে রাজনীতিও ছিল, এটাকে ইউজ করা বিভিন্ন এনজিওর একটি লক্ষ্য ছিল। আবার বিভিন্ন অপরাজনীতি যারা করতে চায় তারাও এদের ইউজ করতে চেয়েছে। সেই সমস্যা এখন নেই, সেখান থেকে উত্তরণ সম্ভব হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রেশার সৃষ্টি করা যাবে মিয়ানমারের উপরে। আর আগে তো তারা ছিল একেবারে বিচ্ছিন্ন, এখন আস্তে আস্তে তারা বিশ্ব প্রেক্ষাপটে ইন করার চেষ্টা করছে অথবা থাকার চেষ্টা করছে। সেক্ষেত্রে এই সম্মেলনের এই প্রেশার বড় কাজ করবে বলে আমার ধারণা। আপনার ধারণা? খুবই আশাবাদী এই বিষয়টা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আমরা চট্টগ্রামে যাব। চট্টগ্রামে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের জন্য অপেক্ষা করছেন এবং রোহিঙ্গার সমস্যার বর্তমান পরিস্থিতি আমরা জানব নয়ন বড়ুয়া জয়ের কাছ থেকে। চট্টগ্রামে রোহিঙ্গা পরিস্থিতির বর্তমান চিত্র আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের কক্সবাজার, উখিয়া এবং টেকনাফ সহ চট্টগ্রাম শহরের আনাচে কানাচে পর্যন্ত এখন রোহিঙ্গাদের অবস্থান রয়েছে। রোহিঙ্গা প্রায় আমরা যতটুকু পর্যন্ত আমরা তথ্য পেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত চট্টগ্রামের অবস্থান আছে প্রায় 60,000 পরিবার এখানে অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা। কিন্তু আপনি অবশ্যই জানেন যে কিছুদিন আগেই কিন্তু কক্সবাজারের একটি ওবায়দুল কাদের, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয় কিন্তু কক্সবাজারে তিনি বলেছিলেন আসলে পুনর্বাসনের কথা। কিন্তু আমরা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনও তাদেরকে যে নোয়াখালীর একটি স্থানে কিন্তু পুনর্বাসন করার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে পুনর্বাসনের নিয়ে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু 3 দিন আগেই আমরা দেখতে পেয়েছি এখানে মালয়েশিয়া সরকারের পাঠানো জাহাজ কিন্তু এখন ত্রাণ নিয়ে আমাদের চট্টগ্রাম বন্দরেই কিন্তু এসেছেন। চট্টগ্রাম বন্দর থেকে সে ত্রাণগুলো খালাস করার পর কিন্তু তাদেরকে কক্সবাজারের প্রায় 1500 পরিবারের কাছে পৌঁছায় দেওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি কক্সবাজার জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন এখনও পর্যন্ত তাদের হাতে পৌঁছানো যায়নি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন কয়েকদিনের মধ্যে যে ত্রাণ মালয়েশিয়া সরকারের যে ত্রাণগুলো আনা হয়েছে সে ত্রাণগুলো তাদের হাতে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। কিন্তু সে ত্রাণের মধ্যে আমরা দেখতে পেয়েছি চাল বস্ত্র সহ বিভিন্ন পণ্য সেখানে ছিল, তাদেরকে দেওয়ার জন্য সে পণ্যগুলো সেখানে ছিল। তো এই ছিল আমার এখানকার রোহিঙ্গা নিয়ে সে সর্বশেষ তথ্য। কিন্তু আমি আপনাকে আরও কিছু তথ্য আমরা জানতে চাই, এই বিষয়টির মধ্যে থাকতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চট্টগ্রাম থেকে এতক্ষণ আমাদেরকে জানাচ্ছিলেন নয়ন বড়ুয়া জয় রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ খবরাখবর। শফি আহমেদ, আপনার কাছে আসবো। এই যে মালয়েশিয়ান সরকার যে ত্রাণ সহায়তা বা সামগ্রী পাঠানো হলো রোহিঙ্গাদের জন্য, সেগুলো বাংলাদেশ সরকার আন্তরিকভাবে সে সহযোগিতা করেছে এবং এর পরপরই দেখলাম যে মালয়েশিয়ান রিলিফ টিমের প্রধান
তিনি বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। সরকারের উদ্যোগ এবং ভবিষ্যতে তাদেরকে এই যে পুনর্বাসনের ব্যবস্থা করা এখনও করা হয়নি, সহকর্মী নয়ন বড়ুয়া জয়ও জানালেন, এই উদ্যোগটিকে কত দ্রুততার সঙ্গে তাদের এই মানবিক দিক বিবেচনা করে তাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করা, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষমতাসীন দলের অবস্থান বা আপনাদের তরফ থেকেও আমরা কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে যেতে দেখিনি। না, আমাদের দিক থেকে নিয়ে আমরা যাই নাই, কিন্তু সরকার প্রধানের যে বক্তব্য, সরকার প্রধান জাতিসংঘে এই বিষয়টা তুলবেন, জার্মানিতে তুলবেন কথাটা, এবং আমাদের যে কূটনৈতিক তৎপরতা সরকার চালাচ্ছে, আমাদের সরকার প্রধান কিন্তু খুব মানবিক, ব্যক্তিগতভাবে মানবিক আচরণের লোক। এখন রোহিঙ্গাদের নিয়ে আমরা একটা উভয় সংকটে ছিলাম বা আছি। আলম রায়হান যে কয়েকটা কথা বলেছে, অপশক্তিটাকে ব্যবহার করতে চেয়েছে, বিভিন্ন এনজিও এটাকে ব্যবহার করতে চেয়েছে, এবং আমরা স্বীকার করি আর না করি, এই যে বাংলাদেশের ওই অঞ্চলটায় যে সমস্ত এই যে ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কিন্তু যারা আছে ওদের একটা পার্সেন্টেজ কিন্তু এটার মধ্যে জড়িত, সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, প্রমাণিত না, প্রমাণিত এটা। তো ড্রাগ সহ, হ্যাঁ, ড্রাগ আর্মস, হ্যাঁ, এই সমস্ত বিষয় রয়েছে, এবং এদের মধ্যে কেউ কেউ মৌলবাদীদের হাতেও। এবং একটু আপনার সাথে জাস্ট লিঙ্ক জুড়ে দিই, রোহিঙ্গাদের কারণে কিন্তু বহির্বিশ্ব আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে, কারণ রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বাইরে গেছে, বাইরে গিয়ে অনেক অপকর্মের সঙ্গে জড়িত হয়েছে, সেই বদনামটার ভাগিদার কিন্তু বাংলাদেশকে হতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন বিষয়টা একটা হচ্ছে মানবিক দিক থেকে দেখা, তো সরকার এবং রাষ্ট্র, এটা রাষ্ট্রপ্রধান মানবিক দেখবেন, এটাকে পুনর্বাসন করার জন্য যা যা করণীয়, এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট যে পুনর্বাসনের জন্য তাদের যে সহায়তা পাঠিয়েছে, ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, এই ত্রাণ সামগ্রী আমরা যে গ্রহণ করেছি, আমাদের সরকার গ্রহণ করেছেন, এবং যত দ্রুত তাদের কাছে পৌঁছানো যায়। কিন্তু রোহিঙ্গাদেরকে কিন্তু একটা আন্তর্জাতিক পর্যায়ে, যেটা সাংবাদিক লিটন সাহেব বলেছেন, যে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে এটাকে একটা সমাধানে না আসা পর্যন্ত রোহিঙ্গাদের যে জায়গা, মানে পুনর্বাসনের যে ক্ষেত্র এবং তার যে পেরিফেরি, যেটা কক্সবাজার থেকে আপনাদের জার্নালিস্ট বললেন যে এখন পর্যন্ত কক্সবাজার শহরে বা চট্টগ্রাম শহরে তাদের অবস্থান, এই কক্সবাজার চট্টগ্রাম থেকে, কারণ তারা কিন্তু আমাদের চেহারার সঙ্গে কিন্তু সিমিলারিটি আছে, আমাদের বাঙালিদের চেহারার সিমিলারিটি আছে, ভাষাগত মানে সিমিলারিটি আছে ওই দিককার লোকের। তা সারা দেশে যদি ছড়িয়ে যায়, তাহলে আমাদের দেশে যে সমস্যা হচ্ছে, যে বিদেশে পাসপোর্ট নিয়ে যে আমাদের দেশে যে অপকর্ম করেছে, বা এখানে যে ড্রাগসের বিজনেস বা আর্মসের বিজনেস, এই সমস্ত জিনিস যদি ছড়ায়, তাহলে এগুলি আমাদের জন্য আত্মঘাতী হয়ে যাবে। তো আমাদের দুইটা দিকেই বিবেচনা করতে হবে, একটা হলো তাদের পুনর্বাসন, তাদেরকে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়, এবং তাদেরকে যাতে তারা নাগরিকত্ব দেয় মায়ানমার সরকার, সেটার ব্যবস্থার জন্য আমাদের যে কূটনৈতিক চাপ সেটা রাখতে হবে। পাশাপাশি যতদিন পর্যন্ত তারা সেটেল না করছে, ততদিন পর্যন্ত আমাদের দিক থেকে এটা অব্যাহত মানবিক সহায়তা, এই দুইটা দিক হচ্ছে। এমনিতেই তো আমার দেশ হচ্ছে, বাংলাদেশ হচ্ছে আপনার ছোট, আয়তন ছোট, আমাদের পপুলেশন অনেক বেশি। মায়ানমার ওই দিক থেকে কিন্তু আমাদের থেকে অনেক বিশাল আয়তনের, এবং তার পপুলেশনও কম। আর আমাদের প্রধানমন্ত্রী জার্মানির যে কনফারেন্সের প্রসঙ্গটা তুলবেন, জার্মানি আপনার এই রিসেন্ট টাইমে কিন্তু অনেক রিফিউজিকে তারা গ্রহণ করেছে। জার্মানির মতো একটা কান্ট্রি রিফিউজি নিতে পারে, কারণ তার হচ্ছে আপনার ওদের যে এখন ডেমোগ্রাফিক সাইজ, ওদের হচ্ছে ওয়ার্কিং ফোর্স কমে গেছে, এখন ওই রিফিউজিকে দিয়ে তারা হচ্ছে তাদের ওয়ার্কিং ফোর্স হিসেবে কাজে লাগাবে। কিন্তু আমার বাংলাদেশে তো আর আমার এক্সট্রা লোকের দরকার নাই, আমারই তো হচ্ছে আপনার মাত্রাতিরিক্ত পপুলেশন আছে, আমারই তো ম্যান পাওয়ার আমরা হচ্ছে এক্সপোর্ট করি। আর রোহিঙ্গারা যেটা প্রসঙ্গ সবই ঠিকই বলেছেন, আমিও প্রথমে বলেছি যেটা আসলে আমরা পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট পুনর্বাসনের দিকে আমাদের যাওয়াটা উচিত হবে না, কারণ আগের বার যারা এসেছিল তারা কিন্তু কেউ ক্যাম্পের মধ্যে তাদেরকে আটকায় রাখা যায়নি, ওরা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন অপকর্ম বলি বা যেটাই বলি ওইগুলোর সঙ্গেও তাদের অনেক সম্পৃক্ততা আছে। আবার এখন যদি তাদেরকে এভাবে পুনর্বাসন করা হয়, সেটা নোয়াখালীর হাতিয়া হোক আর যেখানেই হোক, এটা করা হলে যেটা হবে আপনার মায়ানমার অথরিটি ওইখানে বাকি যে আরও রোহিঙ্গাগুলো আছে ওগুলোকেও কিন্তু আস্তে আস্তে এবার পুশ করে দেবে। তো এটা আমাদের জন্য আরও বিপদ ডেকে নিয়ে আসবে। তো যে কারণে হচ্ছে এখন এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে উনি প্রসঙ্গটা তুলবেন, এখানেই যাতে শেষ না হয়, এটাকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ইতিবাচকভাবে। রোহিঙ্গাদের যে ভার, এই ভার বহন করার ক্ষমতা আমরা রাখি না এবং আমাদের রাখা উচিত। আমরা মানবিক কারণে কিছুদিনের জন্য তাদেরকে আশ্রয় দিতে পারি। প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়ন নিয়ে সাখাওয়াত লিটন বলছিলেন, আপনার মন্তব্য? আমার মনে হয় যে একটি সমস্যা, এই সমস্যার সমাধান হবে এবং এভাবেই হতে হবে। এই ভার বহন করার ক্ষমতা তো বাংলাদেশের নাই, প্রধানমন্ত্রী সেটি তুলে ধরবেন এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এটা যারা বিশ্লেষণ করেন, যারা মানে খেয়াল রাখেন, তারা এটা বুঝবেন।
আর এই কোনো অবস্থাতেই এই দায়িত্ব নেওয়া যাবে না ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এরপর যে আরেকটি বিরতি নিচ্ছি। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিক নিরাপত্তা সম্মেলনে রোহিঙ্গা নিরাপত্তা সংকট নিয়ে যে ইতিবাচক বক্তব্য রাখবেন, আশা করি আন্তর্জাতিক বিশ্ব সেটিকে স্বাগত জানাবে এবং তাদের মানবিক বিষয় বিবেচনা করে যে আশ্রয় দেওয়া হয়েছে বাংলাদেশে, তাদের প্রত্যাবর্তনের বিষয়টিও খুব দ্রুততার সাথেই হবে বলে আমরা আশা করছি। আমরা এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, ফিরব শিগগিরই, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, নিউজ রুম সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন, শফি আহমেদ, আলম রায়হান এবং সাখাওয়াত লিটন। আবারও আলোচনায় ফিরব। সাখাওয়াত লিটন, যথারীতি আপনাকে দিয়েই, যে আপনি জানেন যে জাসদ নেতা কাজী আরেফ আহমেদ 1999 সালের এই দিনেই নিহত হয়েছিলেন এবং শুধু উনি নয়, আরও অনেকে নিহত হয়েছিলেন। সেটির বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং 17 বছরের মাথায় আমরা 3 জনের ফাঁসি কার্যকর হতে দেখেছি। এখনও 5 জন আসামি পলাতক। তো এখনও এক ধরনের অসন্তোষ রয়েছে পরিবারের পক্ষ থেকে, নিহতদের পরিবার পক্ষ থেকে বলা হচ্ছে সবার বিচার, দৃষ্টান্তমূলক বিচার তারা দেখতে চান। এই অবস্থায় এক ধরনের হতাশাও তৈরি হয়েছে এটি ন্যায় বিচার পাওয়া না পাওয়া নিয়ে। আপনার অভিমত? কাজী আরেফ আহমেদ সম্পর্কে এখানে আলোচনা করার কিছু নাই। উনার মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব, মুক্তিযুদ্ধের সংগঠক। তবে উনার যে হত্যাকাণ্ড হলো 17-18 বছর হয়ে গেছে। দেখেন, আমাদের এখানে একটা কালচার তৈরি হয়ে গেছে, পলিটিক্যাল কিলিং, অনেক কিলিং হয়েছে। কাজী আরেফ আহমেদ শুধু একা এটার ভিকটিম নন। তো এই কিলিংগুলো হওয়ার পরে ম্যাক্সিমাম কিলিংয়ের কিন্তু আপনার কোনো বিচার হয়নি। এক ধরনের কালচার অফ ইম্পিউনিটি গ্রো করেছে, বিচারহীনতার সংস্কৃতি গ্রো করেছে। এবং এই বিচারহীনতার সংস্কৃতির বড় ভিকটিম কিন্তু আবার রাজনীতিবিদরাই, রাজনৈতিক কর্মীরাই। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল হয়তো সেফ সাইডে থাকে, বাট যারা অপোজিশন সাইডে থাকে তারা কিন্তু এটার ভিকটিম হয়। আবার সরকারি দলে যারা থাকে তারাও কিন্তু ভিকটিম হয়। কারণ এই সরকারের সময় আপনার এই যে ডিসেম্বরের গত বছরের শেষ দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন এমপি খুন হলেন। সেটার বিচার কোথায় গিয়ে থামবে আমরা আসলে জানি না, কারণ এখন পর্যন্ত আর ওইভাবে কোনো কিছু আমরা কোনো অগ্রগতি জানতে পারছি না। তো এই যে বিচারহীনতা সংস্কৃতি যেটা বলছে, এটা কিন্তু বড় ভিকটিম হচ্ছে পলিটিশিয়ানরাই। যদি এই কালচার থেকে বের হয়ে আসতে না পারে, তাহলে পলিটিশিয়ানদেরকেই ভবিষ্যতে আরও বেশি মূল্য দিতে হবে। ধন্যবাদ। আলম রায়হান, আপনি দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত এবং এই সাংবাদিকদের ক্ষেত্রেও এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি রয়েছে। যদিও আমরা বিষয়টিতে যেতে চাই না আজকে, আমরা কাজী আরিফ আহমেদের বিষয়ে মন্তব্য জানতে চাই। একটা বিষয় আসলে কি জানেন, আমার কাছে যদি বিচ্ছিন্নভাবে ধরেন তা এখানে 17-18 বছর একটি বড় জিনিস মনে হয় এখন, না? কিন্তু আরেকটু যদি পিছনে এখানে এই যে কালচারটা, এই যে বাস্তবতা, একরকম মানে কালো বাস্তবতা, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, সংসদে পাশ করা, সংবিধানে সংযুক্ত করা, সেই কালচার থেকে শুরু করে যখন সেই থেকে জাতি উঠে আসলো, ততক্ষণে তো এটা বিভিন্ন জায়গায় কিন্তু তার শাখা পোশাখা মাইন্ডসেট সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচার এবং কার্যকর হওয়ার পর কিন্তু একটা মেসেজ ব্যাপকভাবে গেছে যে যেভাবেই হোক হত্যার বিচার হতে হবে। তারই ফল কিন্তু আসলে 17 বছর পর হলো এই বিষয়টা, এভাবে আমি দেখি। এবং এরপর দেখবেন পলিটিক্যাল হত্যা হোক আর যে মানে হত্যা তো হত্যাই, পলিটিক্যাল তো হত্যা না, পলিটিক্যাল কাভারেজ দেওয়া হয়, পলিটিক্যাল আবরণ দেওয়া হয়, হত্যাই। আমার ধারণা যে এরপর থেকে সকল হত্যাকাণ্ডের একটা গ্রহণযোগ্য সময়ের ভিতরে বিচার হবে। এবং অনেকেই তো মানে আশা ছেড়ে দিয়েছিলেন যে কাজী আরেফ হত্যার বিচার হবে না, এদিকে নেওয়া সেদিকে নেওয়া, সে খুনি না। আপনি তো জানেন যে কত প্রকারে কত লোককে দায়ী করা হয়েছে, কত কিছু করা হয়েছে, বাট বিচার তো হয়েছে। এরপর দেখবেন এই যে কালচারটা আরও সংক্ষিপ্ত হয়ে আসবে। এবং সর্বশেষ যে পলিটিক্যাল হত্যা যদি ধরেন যে একজন এমপি খুন হলেন, আমার ধারণা এই এমপি খুনের বিচারও দ্রুত হবে, কোনো হত্যার বিচার আর আগের মতো ঝুলে থাকবে না। তবে বিষয় যেটা হলো, এই যে জাজমেন্টগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু আসলে বিক্ষিপ্ত,
বিক্ষিপ্ত এই সেন্সে যে এত বেশি কিলিংয়ের ঘটনা আছে এবং এত অনেক পুরনো কেসও আছে যেগুলো কোনো শুরু হয়নি। তো এই যে মাঝে কাজী আরিফ আহমেদের একটা জাজমেন্ট আসলো, এই বিক্ষিপ্ত ঘটনাগুলো ওই ফলে আমরা ওইভাবে আশাবাদী হয়ে উঠতে পারি না। উনি বঙ্গবন্ধু হত্যা মামলার রেফারেন্স টেনেছেন, আমার দেশের আরেকজন রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত হয় নাই এবং ওইটার কোনো জুডিশিয়াল প্রসিডিংসই এখন নাই। তাহলে আপনি কালচার অফ ইম্পিউনিটি থেকে কিভাবে বের হয়ে আসবেন? আমরা নারায়ণগঞ্জের বিচার প্রক্রিয়াটিও কিন্তু দেখেছি, পুরোটা না, যথেষ্ট ইতিবাচক। আলমরান যেমনটি বলছিলেন যে এক ধরনের সংস্কৃতি তৈরি হচ্ছে, বিচারহীনতার বিপরীতে বিচারের সংস্কৃতি শুরু হচ্ছে, কিছু কিছু সাফল্য আছে। এই প্লটটা আমি নিয়ে নিই। জি, আলম রায়হান, আমি সহপাঠী বিশ্ববিদ্যালয়ে, আমরা একই হলের ছাত্র, আমরা বন্ধু, পরস্পর বন্ধু মানুষ। আমি তো কর্মী, সেও ছাত্রলীগ করেছে, আমিও করেছি, আমিও কাজী আরিফের কর্মী, সেও কাজী আরিফের কর্মী। ফলে কাজী আরিফ আহমেদের প্রতি আমাদের উভয়েরই একটা বিশেষ প্রচন্ড আবেগ আছে, আমাদের কাজ করে। তো সেই হিসাবে বলতে চাই যে যে বিচারটা হয়েছে, কয়েকজন কার্যকরী হয়েছে আর কয়েকজন পলাতক, কাজী আরিফের সঙ্গে যারা মারা গেছে 5জন পলাতক, কুষ্টিয়ার লোকমান ভাই, কুষ্টিয়া জাসদের সেক্রেটারি সহ আরও যারা। কাজী আরিফকে খুব কাছ থেকে আমরা দুজনই দেখেছি এবং সে পরে সাংবাদিকতায় চলে গেছে, আমি তো শেষ পর্যন্তই ছিলাম ওনার সাথে। তো সেই ক্ষেত্রে কাজী আরিফের মৃত্যুটা হচ্ছে একটা রহস্যজনক মৃত্যু, হত্যাকাণ্ড। এই কারণে বলছি যে ধরেন এটা একটা নিছক সন্ত্রাসী কর্মকাণ্ড না। কাজী আরিফ যে মাপের লোক, যে পর্যায়ের লোক, মুক্তিযুদ্ধের যে পর্যায়ের সংগঠক বা স্বাধীনতার পর কাজী আরিফ যে ভূমিকা পালন করেছে। 1992 সালে দেখেছিলাম যে যুদ্ধাপরাধের বিচারে জননী জাহাঙ্গীর ইমামের নেতৃত্বে যে গণজাগরণ মঞ্চ, সেখানেও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মানে 75-এর পরেও যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্রিত করা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে আসার পরে 15 দলীয় জোটকে কার্যকরী রাখা, সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে, এটা নিছক কোনো হত্যাকাণ্ড ছিল না, নিছক কোনো হত্যাকাণ্ড না। তাহলে যে কয়েকজন সন্ত্রাসী একটা মিটিং এর মধ্যে গুলি করে মেরে ফেললো কাজী আরিফ আহমেদকে, এটা এই ঘটনা না, এটা অন্য ঘটনার সাথে মিলানো যাবে না। আপনি কি মানে একটু পরিষ্কার করে যদি বলেন এটাকে রাজনৈতিক হত্যাকাণ্ডই বলবেন? আমি একটু পরিষ্কার করেই বলছি, আপনি আমাকে একটু সময় দিবেন আর কি। এই ঘটনাটা হচ্ছে কাজী আরিফ আহমেদকে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে যে একটা ব্রিজ, আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, তার সাথে অন্যান্য যে দলগুলি আছে, অন্যান্য যে মতগুলি আছে, অন্যান্য যে সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলি আছে, ওইটাকে সমস্তগুলিকে যুক্ত করার ক্ষেত্রে কাজী আরিফের ভূমিকাটাই ছিল প্রধান। স্বাধীনতা 75-এর পরে, আবার 72 থেকে 75 কিন্তু কাজী আরিফ ওই সরকারের বিরোধী ছিল, এটাও মনে রাখতে হবে। কিন্তু 75-এর পরে কাজী আরিফ আহমেদ কিন্তু 90 পর্যন্ত এই কাজটা করেছেন। 92-এর গণ আদালত এখানে ডান বাম সকলকে একত্রিত করে, চৈনিক ডান বাম, এখানে মস্কাইট বাম, সবাইকে একত্রিত করে শহীদ জননীর নেতৃত্বে। এমনকি একটা ভুল বুঝাবুঝির ক্ষেত্রেও তৈরি হয়ে গেছিল যে মাননীয় প্রধানমন্ত্রীকে তখন বিরোধী দলীয় নেত্রী ওনাকে কেউ ব্রিফ করছিলেন হয়তোবা যে মানে অলরেডি একটা লিডারশিপ দাঁড় করানো হচ্ছে কিনা। এই সমস্ত প্রবলেমগুলি কাজী আরিফ আহমেদ এবং আরও যারা যারা জড়িত ছিলেন, রাজ্জাক ভাই, মরহুম রাজ্জাক ভাই, তারা তো একই সাথে নেতা, ম্যাচিউরলি হ্যান্ডেল করেছেন। তো যাই হোক, কাজী আরিফকে হত্যা করা হয়েছে। এখানে এই যে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা অনেকটা উনি পূরণ করতে পারতেন। তো কাজী আরিফকে যারা হত্যা করেছে তারা একটা পরিকল্পনার অংশ হিসেবে হত্যা করেছে। হয়তো তাদের পরিকল্পনা বাস্তবায়িত বাংলাদেশে কোনো দিনই হবে না, যতদিন আমরা বেঁচে আছি, নাকি আমরা যতদিন বেঁচে আছি ওই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। কিন্তু এটা তাকে হত্যা করে, কাজী আরিফকে হত্যা করবে কেন? পার্সোনাল এনিমিটি নাই, তার কোনো প্রপার্টি নাই, প্রপার্টি নিয়ে বিরোধ, সাধারণ জীবনযাপন, তাই না? সাধারণ জীবনযাপন। তাহলে সেই ক্ষেত্রে যে ভাড়াটিয়া খুনিরা, তাদের বিচার হচ্ছে, তারা ফাঁসি হয়েছে 3 জনের, 5 জন পলাতক। কিন্তু কোনো একদিন ইতিহাস তার প্রয়োজনে যে কথাটা স্পষ্ট করা দরকার, কোনো একদিন ইতিহাস তার প্রয়োজনে ওই স্পষ্ট কথাটাই বের করে আনবে যে এর পিছনে রহস্যটা কী। কারণ এটা নানান রকম কথাবার্তা ছিল, এখন সেটা নানান রকম কথাবার্তার উপরে মোটিভেটেড হয়ে বা কোনো জায়গায় অন্ধ হয়ে আমি একটা মানে মন্তব্য করে ফেললাম তা না। কিন্তু রাজনৈতিকভাবে জিনিসটা আপনি দেখেন, যেমন মনে করেন যে এত উঁচু পর্যায়ের লোক, যেমন ধরেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছে নাথুরাম গডসে, কেন? সাম্প্রদায়িক কারণে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী শক্তি, পরিষ্কার রাজনৈতিক কারণ। তো আমি বলছি যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলির পিছনে রাজনৈতিক একটা রহস্য থাকে, সেই রহস্যটা যারাই সৃষ্টি করেছে সেটা চাপা পড়েছে এই বিচার প্রক্রিয়ার মধ্যে। যেহেতু বিচারটা সবাই মেনে নিয়েছে,
সেই হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে কাজী আরিফের একজন কর্মী হিসাবে আমিও মেনে নিয়েছি, যদিও এখন আমি আওয়ামী লীগ করি এবং কাজী আরিফ জাসদ করা অবস্থায় আমি আওয়ামী লীগ করি। হ্যাঁ, আমি এই যে 5 জন খুনি পলাতক, তাদের বিচার হয়নি, আপনি তখনকার সহকর্মী হিসাবে, তখনকার একজন সুহৃদ হিসাবে আপনি কি হতাশা, মানে আপনি নিশ্চয়ই আপনার প্রত্যাশা পূরণ হয়নি, সেক্ষেত্রে আপনার হতাশা বা কোনো আমি বলছি যে কয়েকজনের ফাঁসি হয়েছে এটা নিয়েও আমার মানে আমার কোনো হেডেক নেই, আর যারা পলাতক এটা নিয়েও আমার হেডেক নেই। আমার হেডেক হচ্ছে ওই জায়গাটায়, যে জায়গাটা অস্পষ্ট, যে জায়গাটা ধোঁয়াশাচ্ছন্ন, এই জায়গাটা বিচার হোক না হোক, এই জায়গাটা স্পষ্ট যেদিন হবে সেটা আমার স্যাটিসফ্যাকশন হবে। এই আরিফ ভাইকে কে গুলি করছে, কে মেরে ফেলছে, হ্যাঁ, এই ভাড়াটিয়া খুনি, এই সমস্ত নিয়ে আমার কোনো ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে দর্শক আরও কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে বরিশালে যেতে চাই। বরিশালে আমাদের সহকর্মী রাহাত খান অপেক্ষা করছেন। রাহাত খান, বরিশালের স্থানীয় পত্রিকাগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শিবন আপনাকে। একটি ভালো সংবাদ দিয়ে শুরু করতে চাই, সেটি হচ্ছে গতকাল বরিশাল নৌবন্দরে গতকাল বিকেলে একটি শিশু পাওয়া গিয়েছিল, যে শিশুটির বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দীপপুর থানার বড়বাড়ি এলাকায়। মূলত শিশুটি 4 থেকে 4.5 বছর বয়স। সে তার বাবা বা বিস্তারিত কোনো নাম ঠিকানা বলতে পারেনি। তো নদীবন্দরের এক কর্মকর্তা তাকে থানায় জমা দেন গতকাল রাতে, এবং নানা গণমাধ্যমে যে অনলাইন সংখ্যার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির সন্ধান পেয়ে আজ শিশুটির বাবা এসে তাকে নিয়ে যায় এবং পুলিশ তার বাবা মায়ের হেফাজতে দেয়। এবং এই ঘটনায় কিন্তু জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছিল। শিশুটির বাবা বলেছিল যে শিশুটিকে মুক্তি দেওয়ার জন্য অজ্ঞাত নম্বর থেকে তার কাছে 2 লাখ টাকা চাওয়া হয়েছিল। তো এটি একটি আসলে খুব ভালো কাজ হয়েছে এবং নদীবন্দরের কর্মকর্তারা করেছেন, প্রশংসনীয় কাজ করেছেন। আরেকটি খবর রয়েছে যে আজ সকাল থেকে টানা বিকেল পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন নগরীর কাউনি এলাকায় অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান চালায়। অভিযান যখন চলছিল ঠিক দুপুর 2টোর দিকে নগরের কাউনি বিসিক টেক্সটাইল এলাকায় উচ্ছেদকারী যারা, তাদের উপরে স্থানীয় কিছু মানুষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং অবস্থা এমন বেগতিক হয় যে মানে তারা আসলে টিকতে পারছিলেন না। তখন আসলে যারা হামলা চালিয়েছে তাদের লক্ষ্য করে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং এসব ঘটনায় 7 পুলিশ অন্তত 20 জনের মতো আহত হয়, আর প্রায় 4 জনকে তখন আটক করে। এই ঘটনার আজ রাতে 1,500 মানুষকে আসামি করে পুলিশ বাদিয়ে একটি মামলা করেছে এবং এ পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। আরেকটি খবর রয়েছে, আপনি জানেন যে মহাসড়কে এবং আঞ্চলিক সড়কে ভাড়া চালিত মোটরসাইকেল এবং 3 হুইলার যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ সকাল 6টা থেকে বরিশাল নগরী থেকে দক্ষিণাংশ অর্থাৎ বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা সড়কে যানবাহন বাস চলাচল বন্ধ রয়েছে। তো তাদের দাবি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন। তো এর প্রেক্ষিতে বিভাগীয় পুলিশ প্রশাসন এবং তারা বলেছে যে তাদের যে সমস্যাটি মূলত সেটি বরগুনা এবং সেটি নিরসনের জন্য বরগুনার পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা কার্যকর পদক্ষেপ নিয়েছেন। তারপরেও তারা কেন ধর্মঘট ডেকেছেন আসলে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এখানকার প্রশাসন। আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে যে আপনি আমাদের সঙ্গে যোগ দিয়ে বরিশালের গুরুত্বপূর্ণ খবরাখবর জানালেন। দর্শক, এ পর্যায়ে আমরা আলোচনা যাব। আপনি জানেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং সবশেষ বার্তাকক্ষ থেকে আমাকে জানানো হলো যে পাকিস্তানের সিন্ধু প্রদেশে আত্মঘাতী বোমা হামলা, একটি মাঝারি আত্মঘাতী বোমা হামলা চালানো হয় এবং সেখানে নিহত হয়েছেন কমপক্ষে 72 জন এবং আহতের সংখ্যা 250। অন্যদিকে আমরা ইরাকে আরেকটি আত্মঘাতী বোমা হামলা দেখেছি, সেখানে নিহতের সংখ্যা 48। এই যে বিশ্বব্যাপী আবার একটু সন্ত্রাসবাদের উত্থান আমরা দেখছি এবং আত্মঘাতী বোমা হামলা বিশেষ করে পাকিস্তান এবং ইরাকের ক্ষেত্রে বেশি দেখছি, আমাদের দেশেও দেখেছিলাম। খুব সংক্ষেপে, আমাদের হাতে সময় খুবই কম, 1 মিনিটের মধ্যে বললে কৃতজ্ঞ। দেখেন, পাকিস্তানে 72, ইরাকে 100, 150, 200, আফগানিস্তানে 50, 60, 70, এগুলো গত বেশ কয়েক বছর ধরে আমাদের গা সওয়া হয়ে গেছে। কারণ এই কয়েকটা কান্ট্রিতে সন্ত্রাসী হামলায় এভাবে মানুষ মরছেই ক্রমাগতভাবে। যদি এই 70 জন বা 72 জন লোক ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে হতো তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিশাল খবর হতো। আপনি দেখবেন কালকে পাকিস্তানের এই খবর ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, আমাদের লোকাল মিডিয়া বলেন, অত প্রমিনেন্স পাবে না। কারণ এই দেশগুলোতে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড এত বেশি বিস্তৃত হয়ে গেছে বিভিন্ন গ্রুপে, যে কারণে হচ্ছে ওই দেশের সরকারও অনেক সময় হচ্ছে হিমশিম খায় এদেরকে ট্র্যাকল করতে বা কন্ট্রোলে আনতে। আর যেটা বলছেন যে সন্ত্রাস হচ্ছে এখন একটা আসলে কোনো কান্ট্রিতে বা এর কোনো আর কোনো পেরিফেরিতে সীমাবদ্ধ থাকেনি, এটা এখন হচ্ছে গ্লোবাল প্রবলেম। কোনো দেশই এখন এটা থেকে আর ওইভাবে নিজে যে সেফ এটা ক্লেম করতে পারে না। সো এটাকে গ্লোবালি
আপনার ট্যাকেল করতে হবে। কারণ গ্লোবালি ট্যাকেল করতে গেলে যারা একসময় এই সন্ত্রাসের পেছনে মদত দিয়েছে, এগুলোকে ফ্রাঙ্কেনস্টাইন হিসেবে তৈরি করেছে, সেগুলো আসলে বের করে ওইটা রেজুলেশনেও যাওয়া উচিত। ধন্যবাদ। আলম রায়হান। না, বিশ্বব্যাপী যে সন্ত্রাস চলছে, যারা সৃষ্টি করেছিল এখন এটা সম্ভবত তাদের নিয়ন্ত্রণে নেই, এখন বিচ্ছিন্নভাবে হচ্ছে। আত্মঘাতী যারা আত্মঘাতী হামলা, সে নিজের জীবনটা তো যাচ্ছে, তারও কোথাও সমস্যা আছে, কোথাও মানে মেকানিজম আছে। এটা বিশ্বব্যাপী এত এবং গাসা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর কি। এখন দুঃখ প্রকাশ করা ছাড়া, উদ্বিগ্ন হওয়া ছাড়া আসলে মন্তব্য করার কোনো অবস্থা এখানে আমার আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণের দু একটি পরামর্শ। উত্তর আমি কোনো পরামর্শ আমি তো আমার বোধেই আসে না যে শেষ কোথায়। যেমন প্রধানমন্ত্রী বলেছেন যে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে, সচেতন হলেন, প্রতিবাদ করলেন, কিন্তু যিনি এটি নার্সিং করছেন, যারা সন্ত্রাসী তারাও তো সচেতন হচ্ছেন, বা এটা যে লালন করছেন, এর পিছনে যার বিজনেস আছে, যার উদ্দেশ্য আছে, সেটা আমার সচেতনতা, আপনার সচেতন হলেন কি হলেন, এর চাইতে আমি বেশি উদ্বিগ্ন বরিশালের এই বিষয়টা নিয়ে। ওয়ার্ল্ডের যারা বড় আর্মস বিজনেস করে তাদের আগে আর্মস বিজনেসের পলিসি চেঞ্জ করতে হবে, দেন তাহলে একটু শান্তি। যেটা কখনো করবে না। সন্ত্রাসের যে এখন বৈশ্বিক রূপটা, এটা হচ্ছে ইসলাম শান্তির ধর্ম, সেটাকে ব্যবহার করে একটা তালেবান, এখন IS এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর নামে এই সমস্ত সন্ত্রাস চলছে। তো ধর্মকেই মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিগুলিতে হয়েছে টুকটাক অ্যাটাক, এবং ইংল্যান্ডে হয়েছে, আমেরিকাও টুকটাক অ্যাটাক যে দু একটা হয়েছে, ইসলামকে ব্যবহার করে হয়েছে, আমাদের এখানেও হয়েছে। এবং আজকের যে ঘটনা, সেটাও IS দায় স্বীকার করেছে। তো আলম যেটা বলছে যে এটাই ঠিক, যে এই যে গোষ্ঠীকে জন্ম দেয়া, লালন করা, এটা যে বিজনেসের টার্গেট থেকে মিডল ইস্ট এটা করা হয়েছিল, বা আফগানিস্তানে এটা করা হয়েছিল, পাকিস্তানকে বেস করা হয়েছিল, পাকিস্তান ছিল এটার বেস। এই বেস থেকে যখন আক্রমণটা পরিচালনা করা হয়েছে, এখন বেস ভেঙে গেছে। বেস ভেঙে যাওয়ার কারণে এখন এটা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে, এখন এটা ওইভাবে বোধহয় কারো কন্ট্রোলের নাই। তো সেই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়ার ব্যাপার হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের জনগোষ্ঠী, আমরা অসাম্প্রদায়িক ভাবধারাটাকে আমরা সমাজে যত অগ্রসর করতে পারবো, ততই আমরা নিরাপদ বোধ করব। তারপরেও হয়তো টুকটাক বিভিন্ন সময় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এদিক থেকে আমরা অনেক নিরাপদ। এই পাকিস্তানে যেটা হচ্ছে, ওই একই স্টাইলে কিন্তু আমাদের এখানে করার চেষ্টা করা হয়েছে, হয় নাই, কিন্তু এখানে ঠিক করতে পারে নাই। ধন্যবাদ। আজকের নিউজরুম সংলাপে অংশগ্রহণ করার জন্য আপনাদের তিনজনকেই আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নিউজরুম সংলাপ আজকে এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার রাত 3:30 দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।